সত্যায়তন মহামন্দিরের প্রাণ পুরুষ, প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির 152তম শুভ জন্মদিনে ওনার চরণে শতকোটি প্রণাম। সঙ্গে সঙ্গে সত্যায়তনের আচার্যকুলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের সভায় উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমার প্রণাম, বাকিদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের সত্যায়তন মহামন্দিরের প্রবর্তক সত্যশ্রী যোগ জীবনানন্দ স্বামী ও তাঁর যে প্রতিষ্ঠিত সত্যায়তন বিদ্যাপীঠ, সে বিষয়টা একটু বলার চেষ্টা করছি। 1926 সালে সত্যশ্রী মহারাজ যখন এই মহামন্দির প্রতিষ্ঠার সংকল্প করলেন মনোহরপুরে এসে, এই উদ্দেশ্যেই করলেন যে সত্যায়তনের মূল লক্ষ্যই হচ্ছে যে সত্য নির্ধারণ এবং জনসাধারণের মধ্যে সত্য প্রচার করা। সত্য প্রচার করে লাভ কি হবে না, যাতে জনসাধারণ সুখে শান্তিতে সচ্ছল সাম্য বজায় রেখে সকলের সহানুভূতি সম্পন্ন হয়ে সমাজে বসবাস করতে পারে। তো উনি যখন এই সংকল্প করলেন তখন উনি তো স্বয়ং স্রষ্টা, সুতরাং ওনার মনে এই ধারণা এসেছিল যে আমি শুধু এই ধর্মের কথা সত্যের কথা প্রচার করলে এই যে একবার এই নিরক্ষর গণ্ডগ্রাম এই রকম একটা জায়গাতে আমি এসে শুধু ধর্মের প্রচার বা সত্য প্রচার করলেই তো জনসাধারণ নিতে পারবে না, সেই জন্য তাদেরকে শিক্ষিত করার একটা ব্যবস্থা করতে হবে। সুতরাং তিনি সঙ্গে সঙ্গে সেই শিক্ষায়তন সত্যায়তন বিদ্যাপীঠ নাম দিয়ে তৈরির প্রচেষ্টা করলেন এবং সত্যায়তন গঠনের পরবর্তী খুব অল্প সময়ের মধ্যেই 1926-27 মধ্যে সত্যায়তন প্রতিষ্ঠা শুরু হলো। উনি 1931 সালে এই সত্যায়তন বিদ্যাপীঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করলেন এবং 1931 সালের 26শে মার্চ বাংলা 1338-এর 13ই চৈত্র বার্ষিক উৎসবের শেষ দিনে পূর্ণাহুতির দিন সত্যশ্রী মহারাজের স্নেহধন্য শ্রীযুক্ত অমৃত গোপাল চট্টোপাধ্যায় ইঞ্জিনিয়ার, ওনাকে দিয়ে উনি এই সত্যায়তন বিদ্যাপীঠের শিলান্যাস করালেন, শুভ সূচনা করলেন এবং এই ইঞ্জিনিয়ার উনি এই পরিকল্পনাটা করেছিলেন এবং আমাদের সত্যায়তন যে আশ্রম এখন যে বাউন্ডারি দেখছেন তারই উত্তর প্রান্তে স্কুল এবং ছাত্রাবাস তৈরি হয়েছিল এবং এই ছাত্রাবাসে তখনকার আমাদের শোনা যে প্রায় 200 ছাত্র সেখানে থাকতেন এবং মানে এমনই একটা শৃঙ্খলার মধ্যে ছিল। সত্যায়তন মহামন্দিরের বাউন্ডারির মধ্যেই স্কুল, অথচ বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া ওই ছাত্রাবাসের কোনো ছাত্র এই হোমকুণ্ডের দক্ষিণ দিকে আসার কোনো অনুমতি ছিল না তার। এবং সত্যশ্রী মহারাজ স্বয়ংের তত্ত্বাবধানে এই মাটির দেয়াল খড়ের চাল দিয়ে শুরু হলো বিদ্যালয় শুরু হলো যে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই বিদ্যালয়গুলোকে প্রতি বছর অ্যাপ্লিকেশন নিতে হতো। মানে এখনকার যেমন সমস্ত বিদ্যালয় যেগুলো আছে পার্মানেন্টলি, তখন কিন্তু তা ছিল না, প্রতি বছর এগুলোকে অ্যাপ্লিকেশন নিতে হতো। তো সত্যশ্রী মহারাজ বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, বিদ্যালয়ে সাড়াও পড়ে গেল খুব ভালো রকম, প্রচুর ছাত্রছাত্রী বাইরের থেকে আসতে লাগলেন এই বিদ্যালয়ে এবং যারা বেশি দূরে তারা ছাত্রাবাসেই থাকতেন। এই বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা যা ছিল সেগুলো তো ছিল স্কুল মানে, তার সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প এবং সংস্কৃত, শরীরচর্চা ইত্যাদি বিষয়ে যথাযোগ্য শিক্ষাদান করা হতো। আমাদের জানা বা শোনা সত্যশ্রী মহারাজ নিজে শ্রেণীকক্ষে গিয়ে আধ্যাত্মিক বিষয়ে বক্তৃতা করতেন এবং আমার বাবা স্বর্গীয় সুধীর কুমার বাদশাহ উনি এই বিদ্যালয়ে সত্যশ্রী প্রথম
প্রথমে কারণিকের কাজ এখানে করতেন যখন হাই স্কুল ছিল সত্যায়তন বিদ্যাপীঠ, এবং প্রথম থেকেই উনি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সত্যায়তনের সঙ্গে তো ছিলেনই। তো ওনার কাছ থেকেই বেশিরভাগ আমাদের সোনার স্কুল সংক্রান্ত বিষয়গুলো, এবং বাঁকুড়া শহরের বহু বিশিষ্ট জন সহ এলাকার বহু বিশিষ্ট জনেরা এই বিদ্যালয়কে সাহায্য করেছিলেন। তো প্রথমে ওই প্রথম যে শিক্ষক মণ্ডলী ছিল, আমি তার একটু নামগুলো বলছি। শ্রীযুক্ত মহাদেব পাটশাহ বিএ প্রধান শিক্ষক ছিলেন, লক্ষণচন্দ্র চট্টরায় বিএসসি, কুঞ্জলাল জানা বিএ কাব্যতীর্থ, পঞ্চানন নিয়োগী বিএ, রাধাকৃষ্ণ পাল এমএ, ভগীরথ বিদ্যাবিনোদ কাব্য ব্যাকরণ স্মৃতিতীর্থ, আশুতোষ মহাপাত্র, ফকিরচন্দ্র বটব্যাল, মনমোহননাথ মুখোপাধ্যায়। বিদ্যালয়ের কমিটি ছিল সভাপতি শ্রীযুক্ত কালীপদ সরকার এমএ, অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর, সহসভাপতি অবিনাশ চন্দ্র দাস এমএ বিএল পিএইচডি, সহসভাপতি সারদা প্রসাদ দত্ত এমএ রিটায়ার্ড সাব জজ, সম্পাদক শ্রীযুক্ত ভোলানাথ রায় বিএল, সহ সম্পাদক ডক্টর আলোকনাথ গাঙ্গুলি, ছাত্রনাথ ডাক্তারবাবু ছিলেন। বিদ্যালয় পরিচালন সমিতির তত্ত্বাবধানে এবং স্বয়ং সত্যর্ষীর সর্ববিষয়ে নজর রাখতে বিদ্যালয় খুব ভালোভাবে চলছে, সাড়াও পড়েছে, সব রকমই ঘটছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সত্যর্ষী তো স্বয়ং স্রষ্টা, সুতরাং তার যে দূরদর্শিতা, তার যে ভাবাদর্শ সাধারণ মানুষের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো উনি যখন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, তখনই উনি ঠিক করলেন যে বিদ্যালয় যদি চালাতে হয় বা চলতে থাকে, তাহলে কিন্তু আশ্রম বাউন্ডারির মধ্যে বিদ্যালয় রাখা যাবে না। যদি আশ্রম বাউন্ডারির মধ্যে বিদ্যালয় থাকে, তাহলে এই যে আশ্রমের যে আধ্যাত্মিক পরিবেশ, এর যে একটা নিরিবিলি মানে একবারই শান্ত যে পরিবেশ, সেটা থাকবে না। আমরা সবাই আজকে অনুভব করছি, সেই 1931 সালের বিদ্যালয় যদি আজ থেকে যেত, তাহলে আমার মনে হয় যে আশ্রমের 2/3 বিদ্যালয় দখল করে নিত। যে মূল আদর্শ সেটার থেকে হয়তো বিচ্যুত হয়ে যেতাম। সেই জন্য সত্যর্ষী মহারাজ তখনই ঠিক করেছিলেন যে বিদ্যালয় যদি চালাতে হয়, তাহলে সেটাকে আশ্রমের বাইরে নিয়ে যেতে, এবং উনি অস্থায়ীভাবে আশ্রম বাউন্ডারির মধ্যেই করেছিলেন। এবং এইটার পিছনে যে একটা ইতিহাস আছে, সেটা মোটামুটি আমি খুঁজে বার করেছিলাম। সেটা হচ্ছে, আমার বাবা 2001 সালে গত হয়ে যান। আমাদের জমির কাগজপত্র খুঁজতে গিয়ে দেখলাম যে সত্যায়তন বিদ্যাপীঠের নামে একটা দলিল আছে। তার আগে আমি আচার্য আমার গুরুদেব মনীষ নারায়ণকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিলেন যে ওখানে তো বিদ্যালয়ে যাওয়ার কথা হয়েছিল, তো আলোচনার পর্যায়ে মনে হয় রয়ে গেছিল, কিছু দলিল টলিল হয়নি সম্ভব। আর বাবা সে বছরই মারা গেছেন, তাহলে ওটা খুঁজতে গিয়ে দলিল পেলাম। তাতে দেখা গেল কি 1932 সালের 8ই আগস্ট, যেদিন এই সত্যায়তন মহামন্দিরের বাউন্ডারির রেজিস্ট্রেশন হয়েছে, একই দিনে পরপর 2 নম্বরের 2 দলিল, একটা সত্যর্ষী মহারাজের নামে আশ্রম বাউন্ডারি, এবং আমাদের জঙ্গল সংলগ্ন যেখানে ফুটবল মাঠ, সেখানে 17 বিঘা জায়গা সত্যায়তন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নামে রেজিস্ট্রিকৃত দলিল। সে দলিল সুরক্ষিতভাবে রাখা আছে। কিন্তু দানপত্রের নিয়ম হচ্ছে যে যদি সেই প্রতিষ্ঠান না থাকে, তাহলে যাদের জায়গা তাদের ফাঁস হয়ে যায়। সুতরাং ওই জায়গায় যেহেতু স্কুলটা মানে সম্ভবত আর্থিক কারণে ওখানে নিয়ে যেতে পারেননি, কারণ একদিকে আশ্রমের চাপ, একদিকে সত্যায়তন বিদ্যাপীঠের চাপ, সত্যর্ষীর আর্থিকভাবে নাজেহাল অবস্থা, বিদ্যালয় কি করে চালাবে। সুতরাং আর্থিক অভাবের জন্য বিদ্যালয়টি আর জঙ্গলের ধারে প্রতিষ্ঠিত হতে পারেনি, এখানেই হয়েছে। এবং বিদ্যালয় এখানেই চলছিল। চলতে চলতে ইতিমধ্যে যে প্রথম যে মাস্টারমশাই বা কমিটির নাম আমি বললাম, তারপরে বহু প্রধান শিক্ষক এসেছেন গেছেন, শিক্ষক মশাইদেরও পরিবর্তন হয়েছে, অনেকেই গেছেন। তো 1943 সালে এর মধ্যে
আচার্য মনীষ নারায়ণের পিতা সত্যনারায়ণ চট্টোপাধ্যায় সপ্তর্ষি মহারাজের আহ্বানে এই সত্যায়তন বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং উনি অল্প কিছুদিন ছিলেন, তারপরে ওনার দেহাবসান হয়ে যায়। 1946 সালের দুর্গাপূজার সপ্তমীর দিনই ওনার দেহাবসান হয়। ওনার যক্ষা রোগ হয়েছিল, তখন তো যক্ষার চিকিৎসা ছিল না। যাই হোক, উনি সেই সময় 3টে সাবজেক্টে গোল্ড মেডেলিস্ট ছিলেন এবং উনি দক্ষতার সঙ্গে সত্যায়তন বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এবং সপ্তর্ষি মহারাজ আমাদের আশ্রমের উল্টো দিকে, রাস্তার পূর্ব দিকে যে ওয়ার্ক হাউস তৈরি করেছিলেন, সেই ওয়ার্ক হাউস সত্যনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রধান শিক্ষকতার সময়ে লর্ড কেসি ওইটা ভিজিট করেছিলেন এবং সেই ভিজিটে ওনাকে এই যে আমাদের যে প্রতিষ্ঠানটা ওখানে তৈরি হয়েছে ওয়ার্ক হাউস, সেটার বিষয়ে বোঝানোর দায়িত্ব ওনার উপরই ছিল এবং উনি সেটা তাদেরকে সঠিকভাবে বুঝিয়েছিলেন। তারপর তো ওনার 46 সালের দেহ রক্ষা হয়ে গেল। এরপর প্রধান শিক্ষক আরও এলেন ঠিকই, কিন্তু আস্তে আস্তে বিদ্যালয় যেন স্তিমিত হয়ে যাচ্ছে। অনেকে সরে পড়েছেন। ইতিমধ্যে আরো 1 বছর গড়িয়ে যাওয়ার পর সপ্তর্ষি মহারাজ 1948 সালে পুরীতে চলে গেলেন। সেখানে মহিলাদের নিয়ে উনি কুটির শিল্প শিক্ষাশ্রম তৈরি করলেন। এখানে প্রতি তার নজর সব পুরো ছিল এবং আস্তে আস্তে স্থানীয় যে সমস্ত বিদ্বজনরা ছিলেন তারাও সেরকম কেউ সাহায্যের হাত বাড়ালেন না। সুতরাং আস্তে আস্তে মানে কি বলবো, বিদ্যালয়ের আকাশে কালো মেঘ দেখা দিতে লাগলো। এই করতে করতে তখন আমার বাবা ছিলেন পুরোপুরি দায়িত্বে। ওনার কাছে শুনেছি সপ্তর্ষি মহারাজকে উনি চিঠি লিখেছিলেন যে বিদ্যালয়ের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। তো সপ্তর্ষি মহারাজ আমার বাবাকে চিঠিতে উত্তর দিয়েছিলেন যে তুই তো গৃহীর মতোই কথা বলেছিস, তো আমি যাদের জন্য বিদ্যালয় করেছি তারা যদি না চায় সেটা রাখতে, ওই বিদ্যালয় থাকলেও কি গেল তা নিয়ে আমার ঘেঁচু। কত বড় সম্পূর্ণ মোহশূন্য মহাপুরুষ না হলে এই কথা বলতে পারে? আমরা একটা সাধারণ ছোট কাজ করে তাকে মানে চলে যাবে, জীবন দিয়ে দিচ্ছি তাকে রক্ষা করার জন্য। কিন্তু উনি বুঝেছিলেন যেটা থাকার নয় সেটা থাকবে না ওনার, এবং ওনার থাকা অবস্থাতেই বিদ্যালয় আস্তে আস্তে অবলুপ্তি হলো। তবু উনি চিঠিতে লিখেছিলেন ঠিক আছে তুই যখন বলছিস তখন আমি আবার দেখবো, চেষ্টা করি। তো উনি পুরীর থেকে আশ্রমে এসেছিলেন। আশ্রম থেকে উনি যখন আবার পুরী ফিরবেন তখন কলকাতা হয়ে গেছিলেন এবং কলকাতায় ওখানে গভর্নমেন্টের সঙ্গে কথা বলে 1953 সালের যে ব্যাচটা, সেই ব্যাচটায় ম্যাট্রিকুলেশন পরীক্ষার অনুমতি উনি আদায় করেছিলেন। এবং এই সময়কালের মধ্যে মোহনলাল গোয়েঙ্কা, উনি শিল্পপতি এবং সমাজসেবী ছিলেন, উনি এই এলাকায় এসে গেছেন এবং এই এলাকায় এসে উনি বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং তারপরে পরেই উনি স্থিরও করে ফেলেছেন যে মধুবনে উনি বিদ্যালয় তৈরি করবেন। মধুবন গোয়েঙ্কা বিদ্যালয় আজও তৈরি হয়ে আছে, চলছে, আমরাও পড়াশোনা সেখানেই করেছি। যাই হোক, 1954 সাল থেকে পুরোপুরি এই সত্যায়তন বিদ্যাপীঠের সমাপ্তি ঘটে গেল। সপ্তর্ষি থাকাকালীনই সপ্তর্ষির দেহ রক্ষা হয়েছে 1955 সালে। উনি আর এ বিষয়ে মাথা ঘামালেন না। উনি দেখুন বারবার আমাদেরও লিখেছেন যে সত্যায়তন সৃষ্টিও একটি ঘটনা মাত্র, বই লিখেছেন যে সেটা থাকলেও কি গেল তা নিয়ে, যদি পারো চালাও, না পারলে বন্ধ করো, বন্ধ হয়ে যাবে। সেরকম স্কুলের বিষয়ে উনি সম্পূর্ণ মোহশূন্য। নাহলে যে মানে স্রষ্টা এত বড় সৃষ্টি করলেন আজ থেকে 100 বছর আগে, যখন এখানে শিক্ষার একটু আলো নেই, সেই সময় সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, তার সাথে উনি কিন্তু খুব একটা মাথা ঘামালেন না। আমরা সবাই বুঝতে পারছি যে উনি যদি ঠিকভাবে মাথা ঘামাতেন নিশ্চয়ই বিদ্যালয় থেকে যেত, কিন্তু উনি মাথা ঘামান বলে থাকবেন, তাতে আমার কিছু যায় আসে, থাকলেও কি যায়, উনি আমার কোনো ইয়ে নেই। কিন্তু ইতিমধ্যে 1947 সালে আমাদের এই যে পুরানো যে বেসিক স্কুল সেটা প্রতিষ্ঠিত হয়েছে সরকারিভাবে, যেটা পুরনো স্কুল চারদিকে বারান্দা সেটা রয়েছে
এবং সপ্তর্ষি মহারাজ যেহেতু তখনকার সমাজে কিরকম মহিলাদের কোনোরকম কোনো গুরুত্ব ছিল না, লেখাপড়া তো মানে কল্পনারই বাইরে, সেই সময় উনি বালিকাদের শিক্ষার জন্য আলাদা বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। সেই বিদ্যালয়ে আমরা দেখেছি গুরুকন্যা উমারানী তার প্রধান শিক্ষিকা ছিলেন। আমি বর্তমানে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছি। তো উনি এখানে এই কোনো স্কুল ঘর ছিল না, সত্যাগ্রহ বালিকা বিদ্যালয়ে এই স্টেজ ঘরে স্কুল হতো, হোমকুণ্ড হতো। পরবর্তীকালে গভর্নমেন্ট ডিপিপি আসার পরে 2002 সালে আমার স্কুলের বিল্ডিং তৈরি হয়েছে এবং গভর্নমেন্ট এইটা যেমন 1947 সালে হয়েছে, এই যে বালিকা বিদ্যালয় এটাও 1955 সালে গভর্নমেন্ট অ্যাফিডেভিট করেছে। এবং সঙ্গে সঙ্গে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য শিক্ষা দীক্ষা যোগাযোগের ব্যবস্থা, দেখুন স্বাধীনতার আগে 1947 সালের 10ই এপ্রিল আমাদের সত্যাগ্রহ পোস্ট অফিস উনি তৈরি করেছিলেন এবং ওই পোস্ট অফিসের প্রথম পোস্টমাস্টার আমার বাবা সুধীর কুমার বাদশাহী ছিলেন। বাবার কাছে শুনেছি সত্তর্ষি ডেকে বললেন কাল থেকে তুই পোস্টমাস্টার। এভাবে পোস্ট অফিস দীর্ঘদিন চলেছে এবং আমরাও ছোটবেলার থেকে দেখেছি। আমরা বাবা উপস্থিত না থাকলে গুরুকন্যা উমারানী পোস্ট অফিসের কাজ সব জানতেন, উনি করতেন। এখনকার থেকে তখন কাজ অনেক বেশি ছিল। দুবার ডাক আসতো, দুবার ডাক কাটা হতো, মেল ব্যাগ অ্যাকাউন্ট ব্যাগ আলাদা আলাদা ছিল। সে সমস্ত এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, সেই স্বাধীনতার আগের থেকে এই যে পোস্ট অফিস ওনার তৈরি, সেই পোস্ট অফিস কিন্তু সত্যায়তনের বিল্ডিংয়ে উইদাউট রেন্টে চলেছে বর্তমান পর্যন্ত। এবং ওই পোর্শনটা যখন সত্যায়তন বিদ্যাপীঠ বন্ধ হয়ে গেল, তারপর আশ্রম থেকে মৌখিকভাবে গভর্নমেন্টকে ওই দিকটা স্কুল করার জন্য দেওয়া আছে। এখানে দুটো স্কুল আছে, আইসিডিএস বিল্ডিং হয়েছে এবং সেটা মহামন্দিরের যে রেকর্ড পরিচয় তাতেই উল্লেখ করা আছে প্রি প্রাইমারি স্কুল। যাই হোক, সত্যাগ্রহ বিদ্যাপীঠ যদি বাইরে যেত চলতো, তাহলে আজকে আমরা পুরো এলাকাবাসী সত্যাগ্রহ সবাই গর্বিত থাকতাম এবং অনেক বেশি সুযোগ সুবিধা আমাদের থাকতো। কিন্তু যেটা হওয়ার না সেটা নিয়ে তার আক্ষেপ করে লাভ নেই। সত্তর্ষি নিজেই আর মাথা ঘামাননি। এইভাবেই আস্তে আস্তে সত্যাগ্রহ বিদ্যাপীঠের অবলুপ্তি ঘটে গেল। এই পর্যন্তই। আজকে সকলকে আবার যথাযথ স্থানে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের এই সভার জন্য সভার আয়োজক এবং উপস্থিত যারা সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার কথা বলছি।